কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি অভি। জাতীয় রাজনীতিতে তাকে বলা হয় পল্টুরা, কারণ ওই দলবদল 2013 সাল থেকে শুরু করেছিলেন, তারপর থেকে সেই ট্র্যাডিশন এখনো পর্যন্ত চলছে। নামটা সকলেরই জানা, নীতিশ কুমার। হ্যাঁ, তিনি কি ফের একবার ইন্ডিয়া জোটে ফেরত আসতে চলেছেন? কারণ সেরকমই একটা জল্পনা এই মুহূর্তে দেখা দিচ্ছে। আমরা কথা বলবো এই নিয়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, স্বাগত প্রথমেই আপনাকে। আশিস দা, নীতিশ কুমার যাকে এই মুহূর্তে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠে আসছে, কংগ্রেসের সঙ্গে নাকি তিনি যোগাযোগ রাখছেন, সেক্ষেত্রে কি ইন্ডিয়া জোটে তিনি ব্যাক করতে পারেন? সেক্ষেত্রে ইন্ডিয়া জোটই বা কতটা শক্তিশালী হতে পারে? দেখুন, গত কয়েক দিনে পরিস্থিতির মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে। আমাদের মনে পড়বে কদিন আগে যখন সংসদ চলছিল, সংসদের মকরদ্বারে বিজেপি সাংসদদের সঙ্গে কংগ্রেস এবং ইন্ডিয়া যে জোট, তাদের সাংসদদের একটা ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি তৈরি হয়। বিজেপি অভিযোগ করে যে তাদের দুজন সাংসদ আহত হয়েছে। তখন অনেকে ভাবছিলেন যে রাহুল গান্ধী কি তাহলে একটু নরম হয়ে একটা ভুল বা দুঃখ ইত্যাদি প্রকাশ করবেন। রাহুল গান্ধী কিন্তু সেরকম কোনো জিনিসের মধ্যে গেলেন না। কেন গেলেন না? এইখানেই রয়েছে রাজনীতির প্রশ্নটা। অর্থাৎ কি ঘটনা নিয়ে সংসদে সেদিন ধাক্কাধাক্কি হয়েছিল? ঘটনাটা হচ্ছে আম্বেদকর, যাকে পিছিয়ে পড়া মানুষের, নিম্ন বর্ণের মানুষের, দলিতদের, ওবিসি, এসসি, এসটি, এই সমস্ত পিছিয়ে পড়া মানুষদের প্রধান আদর্শগত নেতা হিসেবে মানা হয়। সেই আম্বেদকরকে বিদ্রুপাত্মক কটু কাটব্য করেছিলেন অমিত শাহ। এখন ঘটনা হচ্ছে যে পার্লামেন্টের মধ্যে কি বললেন অমিত শাহ, আর এই বিপুল ভারতের 140-42 কোটি মানুষ, তারা কতটুকু পার্লামেন্ট বোঝে, কতটুকু অমিত শাহ বোঝে, কতটুকু তাদের সময় আছে, কি বললেন তার মানে কি, কার কি আসে যায়? অল্প শহরের কিছু মানুষ ছাড়া সাধারণভাবে পার্লামেন্টে কি আলোচনা হয় তা কি সাধারণ মানুষের কানে যায়? যেটা তাদের কানে যাওয়ানো দরকার, সেটাকে নিয়ে এমন কিছু করার প্রয়োজন যাতে তাদের কানে যায়। রাহুল গান্ধী ঠিক সেই পথেই গিয়েছিলেন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা যখন আম্বেদকরের পোস্টার নিয়ে মিছিল করছেন সংসদ চত্বরে, যখন ওই মকরদ্বার, অর্থাৎ একটা গেট, পার্লামেন্টের বাড়িতে ঢোকার একটা গেট, তার নাম দেওয়া হয়েছে মকরদ্বার, সেই মকরদ্বারের সামনে যখন ধাক্কাধাক্কি হয়, রাহুল যখন সেই যিনি আহত হয়েছেন বলে দাবি করছেন তাকে দেখতে যান, রাহুলকে অপমানজনক কথা বলা হয়। রাহুল সব হাসি মুখে সহ্য করেছেন। কেন? রাহুলের রাজনৈতিক লক্ষ্যটা ছিল আম্বেদকরকে নিয়ে এইরকম বিদ্রুপাত্মক মন্তব্য, যেটা রাজ্যসভায় ছোট্ট একটু 11-12 সেকেন্ডের মধ্যে অমিত শাহ বলে দিয়েছেন। কেউ জানবে না যদি সেটা নিয়ে বড় আকারের হইচই না করা হয়, বড় আন্দোলন না করা হয়। তারই একটি মঞ্চ ছিল মকরদ্বারের ওই বিক্ষোভ। সুতরাং যদি আগে জিনিসটা 1% মানুষ জানতেন, ওই ঘটনার পরে সেটা হয়তো 10% মানুষ জেনেছেন, এবং তারও পরে সারা দেশে আম্বেদকরকে নিয়ে বিদ্রুপ অমিত শাহ, বিজেপি, তার বিরুদ্ধে কংগ্রেস এবং অন্য বিরোধী দল যে আন্দোলন করেছে, তার কিন্তু ছাপ পড়তে শুরু করেছে বিহারে। সুতরাং কংগ্রেস এরকম একটা, কংগ্রেস এবং অন্য বিরোধীরা, আরজেডিও তার মধ্যে আছে, লালু প্রসাদ, তেজস্বী যাদবের দল, তারা এমন একটা বাতাবরণ তৈরি করেছে যে বিজেপি চিরকালই দলিত বিরোধী, বিজেপি হচ্ছে উচ্চ বর্ণের পার্টি, বিজেপি হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয়র পার্টি, যারা দলিত, যারা তথাকথিত বৈশ্য শূদ্র, তাদের দমন করে রেখেই এই যে মনুবাদী সংস্কৃতি সেটা চলে। এতদিন বিজেপি সেটা আড়াল করার চেষ্টা করেছে, কিন্তু আজকে মুখ ফসকে অমিত শাহর মুখ থেকে তাদের আসল চেহারাটা বেরিয়ে গেছে।
এই কথাটা যখন বলা হচ্ছে, বিহারের রাজনীতিতে তার আসার কি পড়ছে, কি ফলাফল ফলছে? বিহারের রাজনীতিতে যারা হিন্দু, প্রায় 82% হিন্দু, তার মধ্যে মাত্র 16% উচ্চবর্ণ, বাকি সব হচ্ছে পিছড়ে বর্ণ। তারা ওবিসি, তারা এসসি, তারা এসটি, অতি পিছড়ে, তারা সব হচ্ছে পিছিয়ে পড়া মানুষ। এই পিছিয়ে পড়া মানুষরা কোন কোন পার্টির সঙ্গে আছে? আছে কংগ্রেসের সঙ্গে, আছে আরজেডির সঙ্গে, আছে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের সঙ্গে, আছে চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টির সঙ্গে, আছে হিন্দুস্তান আওয়াম মোর্চার সঙ্গে জিতন রাম মাঝির। এই সমস্ত দলের মধ্যে তারা বিভক্ত হয়ে আছে। এখন অমিত শাহর এই বিদ্রুপাত্মক মন্তব্যের ফলে যদি তারা বিজেপি বিরোধী অবস্থান নেয়, আর নীতিশ কুমার যদি সেই বিজেপির সঙ্গে গলায় গলায় জড়িয়ে রাজনীতি করতে যান, বিশেষ করে 2025 সালে যখন সেখানে বিধানসভা নির্বাচন, তাহলে নীতিশ কুমারের যে ভোট ব্যাংক সেটা পুরো ভেঙে আরজেডি কংগ্রেসের দিকে চলে যেতে পারে। বিজেপির ভোট ব্যাংক অতটা নাও ভাঙতে পারে, কারণ তাদের উচ্চবর্ণ যে ভোট ব্যাংক সেটা থাকছে, কিন্তু ক্ষতি হতে পারে নীতিশ কুমারের, ক্ষতি হতে পারে চিরাগ পাসওয়ানের, ক্ষতি হতে পারে জিতন রাম মাঝির। সুতরাং এই যে কংগ্রেসের এবং আরজেডির পক্ষ থেকে বিপুল চাপ তৈরি করা হয়েছে আম্বেদকরকে অসম্মান করার ইস্যুতে, তা কিন্তু বিহারের রাজনীতির মধ্যে পালা বদলের ইঙ্গিত দিচ্ছে। সেই পালা বদল কি? নীতিশ কুমার জানে তার দলকে এক রাখতে হলে, ভোট ব্যাংককে এক রাখতে হলে বিজেপির সঙ্গে থাকাটা মোটেই স্বস্তিদায়ক নয়। তিনি বরং বিজেপির কাছ থেকে জানতে চেয়েছিলেন যে তারা কি ভোটের আগেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঠিক করবেন বিহারে। তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। অমিত শাহ কয়েকদিন আগে মন্তব্য করেছেন যে এখনই এটা ঠিক করার কোনো মঞ্চ নয়, পরে সংসদীয় বোর্ডের মিটিং হবে, পার্লামেন্টারি বোর্ডের, সেখানে দেখা যাবে, ভোট যখন হবে তখন দেখা যাবে, এই ধরনের কথা। নীতিশ কুমার ভাবছেন এই কথাই তো মহারাষ্ট্র ভোটের আগেও বলা হয়েছিল। মহারাষ্ট্র ভোটের পরে যখন দেখা গেল বিজেপির ভালোই এমএলএ সংখ্যা হয়েছে, গরিষ্ঠতার কাছাকাছি, তখন শিন্ডেকে ছুঁড়ে ফেলতে কোনো অসুবিধে হলো না। সুতরাং শিন্ডে যেমন বিজেপির জন্য ইউজ অ্যান্ড থ্রো, নীতিশ কুমারও কিন্তু বিহারে বিজেপির জন্য ইউজ অ্যান্ড থ্রো হতে পারেন। ইউজ এখন হচ্ছেন, থ্রো হয়ে যাবেন ভোটের পরে। এই রকম একটা বিপদের সামনে কিন্তু গিয়ে দাঁড়িয়েছে নীতিশ। লাশ হচ্ছে নীতিশের দলকেও ভেঙে দেওয়ার চেষ্টা স্বভাবতই হতে পারে। নীতিশ যদি উল্টো সুরে কথা বলেন তাহলে দলও ভাঙা হতে পারে, যেমন উদ্ধব ঠাকরের ক্ষেত্রে হয়েছে, যেমন এনসিপির ক্ষেত্রে হয়েছে, দল ভাঙা হয়েছে। সুতরাং নীতিশ কুমার কংগ্রেসের সঙ্গে, লালু প্রসাদের দলের সঙ্গে, বিশেষ করে তেজস্বী যাদবের সঙ্গে যোগাযোগ করছেন। এটা ঠিক যে নীতিশ কুমার এবং আরও কয়েকটি দল যারা পিছড়ে বর্গের রাজনীতি করে, তারা যদি ইন্ডিয়াতে যায় এবং ইন্ডিয়া যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে বিজেপি সরকার পড়া সম্ভব এবং একটা কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং অন্যদের নিয়ে একটি কেন্দ্রীয় সরকার গড়ে ওঠা সম্ভব। কিন্তু অনেকে বলছেন ইন্ডিয়ার মধ্যে তো এত বিরোধ, এত গোলমাল, তারা কি পারবে? আমরা অতীতেও দেখেছি যখন ক্ষমতার বাইরে থাকে তখন অনেক বিষয়ে ঝামেলা, বিরোধ, বিতর্ক চলতে থাকে, কিন্তু যখন পার্টিগুলো দেখে যে আমরা এক হলে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, তখন কিন্তু বিরোধ চাপা দিয়ে সামনে এসে গভর্নমেন্ট করবার জন্য সকলেই প্রচেষ্টা নেয়। ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা হতে পারে। ভারতে এর আগে এই ধরনের এক্সপেরিমেন্ট, পরীক্ষা নিরীক্ষা ভারত দেখেছে। সুতরাং নীতিশ কুমার যদি এনডিএ ছাড়েন, যদি আরও দু একটা পার্টি এনডিএ ছাড়ে, তাহলে এনডিএ পড়ে যেতে পারে এবং সেক্ষেত্রে এই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আপ ইত্যাদি দলগুলো নিয়ে একটি নতুন সরকার গড়ে ওঠাও একেবারে অসম্ভব স্বপ্ন নয়। ভারতের রাজনীতিতে তখন কিন্তু দেখা যাবে এক উথাল পাথাল ঘটনা।
অর্থাৎ এক্ষেত্রে যদি নীতিশ কুমার তিনি ইন্ডিয়া জোটে যান, সেটা তো ডিপেন্ড করছেই তার সিদ্ধান্ত, কিন্তু ইন্ডিয়া জোট তাদের কি স্ট্যান্ড পয়েন্ট হয় অবশ্যই সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ধন্যবাদ জানাবো আপনাকে, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আচ্ছা, আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7।